আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনু নদীর তীরবর্তী ঠেংরা ইউনিয়ন থেকে সরাসরি কথা বলছি। উজিরপুরের এই বাঙ্গনটি বেশ ভাইরাল, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ব্যক্তি দেখেছেন। কুঠির উপরে অনেক ব্যক্তি দেখেছেন যেখানে সিম্পেথি কাজ করছে। বেশ আবেগপ্রবণ সময়ে অনেকেই শেয়ার করেছেন। তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার কারণে সময় মতো ওই বাঙ্গনের পরবর্তী সময় যত দ্রুত ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় সেরকম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই বিষয়টি হ্যান্ডেল করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরেও কথা বলছি, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখছেন এই বাঙ্গনটি ভাঙ্গার কারণে এই বাঁধটি উজিরপুরের আমার বাম পাশে এলাকাটি একদম থলিয়ে যায়। এখান থেকে পানি এই সব গ্রামের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম পানিতে বন্যায়, আকস্মিক বন্যা, অস্বাভাবিক বন্যার মাধ্যমে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে আমরা দেখতে আসছি, ভিডিওটি হয়তো কিছু সময় লাগবে, কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন। তারপরেও আমরা কথা বলছি, আপনারা আসলে দেখতে পারবেন নিশ্চয়ই। এখানে এই যে পাতটি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমরা ওই পারে আর যেতে পারবো না, কারণ এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে আপনারা দেখেছেন যে কতটুকু ক্ষতি হয়েছে রাজনগর উপজেলার, যা মৌলভীবাজার জেলার। আপনারা এদিকে আসলে পিছনের এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর যে অবস্থা, এই পার্টি আরো মজবুত টেকসই করলে আমার মনে হয় পরবর্তী সময় এই কিছু হ্যান্ডেল করতে পারবেন। তারপরে আমরা চতুর্দিকে ঘুরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, তুমি চতুর্দিকে ঘুরো। দেখছেন হ্যাঁ, এমত অবস্থায় আপনারা এই চতুর্দিকের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এই জায়গাটি যে জায়গা বাঁধ ভেঙেছিল, এই জায়গায় অনেকেই লোকেশন না জানার কারণে অনেকেই আসতে পারেননি। ওই ঠেংরা বাজার থেকে যখন উজিরপুরের উদ্দেশ্যে আমরা ওই বাজারে এসেছি, বাজার থেকে এই যে মনু নদীর তীর ঘেঁষে, অর্থাৎ বাজার থেকে হাতের বামে এদিকে পানি যে অতিবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এই স্রোতের থালে থালে আমরা বাম দিকে হাতের ডানে এদিকে আসছি, এবং এই ডান পাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন পানি ওইদিকে যাচ্ছে, নামছে, এবং কতটুকু দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বেশ ঝুঁকিপূর্ণ, তারপরেও আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি। দেখবেন এই সেন্সিটিভ জায়গা, আসলে যে জায়গাটির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই অবস্থা, এবং আপনারা এদিকে আসলে দেখতে পারবেন এই ভাঙ্গনটি আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি জায়গা থেকে এবং দর্শককে দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি বাড়ে তাহলে আপনারা এই ভাঙ্গনটি এই জায়গা থেকে তুলুন। ও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। খুব বাতাস দিচ্ছে, বাতাসের মধ্যে আমি আপনাদের আরো কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। এমত অবস্থা, ওই দেখেন বিভিন্ন ধরনের যে এই অবস্থায় ওই জায়গাটি ক্ষত বিক্ষত হয়ে একদম গর্ত হয়ে গেছে, অনেক গভীর হয়েছে, যার কারণে কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি, এই অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই অংশটা, অর্থাৎ এই যে কতটুকু জায়গা, অর্থাৎ এই জায়গাটি একদম জায়গার মাটি বিলীন হয়ে গেছে, এদিকে চলে গেছে। তো এই জায়গা থেকে আমি আরো উপরে ওঠার চেষ্টা করছি, সাথে থাকবেন। দেখছেন আমি আরো যাচ্ছি নিশ্চয়ই। দর্শক দেখছেন আমি একটু নিচের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। অনেকের হয়তো সর্বশেষ আপডেট জানার আগ্রহ রয়েছে, এই জন্য এদিকে আসলে আরো কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় আমি এই জায়গা থেকে একটু অংশটুকু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এবং আমার পিছনের অংশটি দেখবেন, আরো কিছু অংশ এই অবস্থায় আপনারা এই জায়গাটিতে, এই জায়গার ভাঙ্গনের কারণে পুরো 2026 সালের সেই 8 জুলাই থেকে আজকে 11 জুলাই পর্যন্ত এই অবস্থায় বেহাল দশা। যাই হোক,
মোটামুটি সবকিছু কন্ট্রোলে এসেছে। বৃষ্টি পরবর্তী সময় যদি এরকম আর অঘটন না ঘটে সেই প্রত্যাশা জানাচ্ছি। এবং এই পানিটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়েছে, ওই জায়গাগুলো কতটুকু ক্ষতি হচ্ছে বা কিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা সেগুলো ভাবার বিষয়, দেখার বিষয়। কারণ নিশ্চয়ই পানিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার সময় যে এলাকাটি ভাসিয়ে যায় সেই এলাকাটি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আমি আপনাদের সামনে আরো কিছু দৃশ্য দেখাচ্ছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর ঠেংরা ইউনিয়নে আমরা উজিরপুর গ্রামে আসছি। বাঁধ ভাঙ্গা থেকে শুরু করে অর্থাৎ অস্বাভাবিক বৃষ্টি হওয়ার কারণে উপরের পানিগুলো ঢল মনু নদী হয়ে অতিবাহিত হওয়ার সময় মনু যে বাঁধ রয়েছে সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে এইরকম এই পানির স্রোত দেখতে পাচ্ছেন। পানির স্রোতটা বাড়ছে আমার মনে হচ্ছে, কিন্তু তারপরেও আশা করি দ্রুত কমে যাবে। পানিগুলো যখন বঙ্গোপসাগরে পতিত হবে নিশ্চয়ই পানিগুলোর এই এলাকার মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে। কারণ দেখছেন কি পানির স্রোত অস্বাভাবিক ভাবে এভাবে প্রায় অনেক 2-3 দিন যাবত এভাবে পানি নামছে। কত স্রোত দেখেন, কিভাবে পানির যে শক্তি, এই শক্তিটা আপনারা বুঝতে পারছেন। এভাবে কন্টিনিউ, এটা এত বড় মনু নদী সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, কারণ মনু নদী সম্পর্কে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও পাবেন এবং নদ নদী সম্পর্কে, নদী শাসন থেকে শুরু করে অন্যান্য অনেক উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যদিও এগুলো পার্মানেন্ট, বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই নদী কেন্দ্রিক গ্রামগুলো বা দেশ বা অন্যান্য জেলা উপজেলা সেগুলো ভুক্তভোগী হবে। সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তার মধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কিছুটা ক্ষয়ক্ষতি হ্রাসের চেষ্টা করে চলছে, কিন্তু প্রপারলি সেগুলো হচ্ছে কিনা বা এই যে প্রকল্পের যে বাজেটগুলো সেগুলো প্রণয়ন হচ্ছে কিনা, অর্থ ঠিকমতো ব্যবহার করার মাধ্যমে কিভাবে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়, বা প্রতি বছর এরকম অস্বাভাবিক বৃষ্টি হলে বা প্রচুর বৃষ্টিপাতের কারণে যে নদীর বাঁধ ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে আরো নতুন নতুন প্রকল্প করা যায় কিনা এবং প্রপারলি বাস্তবায়ন করার পদক্ষেপ নেওয়া যায় কিনা সেগুলো দেখার বিষয়। কারণ নিশ্চয়ই প্রতি বছর কোনো না কোনোভাবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বাজেট প্রণয়ন করা হয়। নিশ্চয়ই এই টাকাগুলো কোনো না কোনোভাবে ব্যয় করার জন্য প্রয়োগ করা হয়, দেওয়া হয়, প্রদান করা হয়, কিন্তু সেগুলো প্রপারলি হচ্ছে কিনা, সরকারও চায় যে এগুলো কিভাবে সঠিকভাবে হচ্ছে কিনা তদারকির জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। সবার নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা থাকার কারণে আসলে এগুলো স্থায়ীভাবে সমাধান করা বেশ কঠিন। এখানে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, দেশীয় রাজনীতি রয়েছে। এই জন্য সকল কিছু ভূ রাজনীতি যাকে বলা হয় এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এজন্য আমাদের গবেষণা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জানতে হবে। এই সম্পর্কে যত বেশি জানবো নিশ্চয়ই সেগুলো সমাধান বেরিয়ে আসবে সমস্যা চিহ্নিত করার মাধ্যমে। এই জন্য আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই এমনভাবে কাজ করা উচিত যে কাজগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখে এবং ভবিষ্যতে প্রতি বছর বা 2-4 বছর পর এরকম অঘটন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। তো আমরা কথা বলছি এই কারণে যে নদী ভাঙ্গন বা নদীর ভাগ ভেঙে যাওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু এর উজানের জায়গাগুলো আসলে এই অঞ্চলগুলো মাটি অঞ্চল চেয়ে একটু উঁচু জায়গা, কিন্তু নদীর পানিটা স্রোতটা এলাকায় ছড়িয়ে পড়ার কারণে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন তাদের যে বসত বাড়ির ক্ষতি হয়, তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করা হয়, সেগুলো নজরদারি দেওয়ার প্রয়োজন রয়েছে। সেগুলোতে যোগাযোগ ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে যারা ব্যক্তিবর্গ রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য যদি এই বিষয়টি তুলে ধরা হয় নিশ্চয়ই ধীরে ধীরে সেগুলি সমাধান হবে। তো আমাদের সাথে থাকবেন, কথা ভুল ত্রুটি হলে তোমার দৃষ্টিতে দেখবেন, আপনার মতামত জানাবেন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা ঠেংরা ইউনিয়ন উজিরপুর গ্রাম থেকে সিদ্দিকুর রহমান। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ঠেংরা ইউনিয়নের মনু নদীতে যে নদীর বাঁধটি ভেঙে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত 3 দিনের মধ্যে অনেক কিছু হয়েছে।
এখন এই পূর্বের অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন, অনেকের কাছে পৌঁছাবে, কিন্তু এই নদীর যে অবস্থা, এই জায়গাটিতে আসলে বাঁধ ভেঙে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে এখানে আসা। তো আমরা এদিকে যাচ্ছি, এই অবস্থায় আমরা একটু নিচের অংশটুকু দেখানোর উদ্দেশ্যে আমরা নামছি। একদম নদীর তীরে ঘেঁষা সেই জায়গাটি আসলে আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক দেখেছেন এই অবস্থায় আমরা আরো ক্ষয়ক্ষতি হতো হয়তো। এই নদীর শেষ, অর্থাৎ আমরা নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে, একদম নদীর পাড়ে বলা যায়। এবং এই অবস্থায় এই জায়গা হয়ে রাজনগরের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে, এবং এই পানিটা এক জায়গায় নিশ্চয়ই গিয়েছে, এবং এই জায়গাগুলো এখনকার পরিস্থিতি কি, নিশ্চয়ই এইটা ধীরে ধীরে নামবে, এবং আমরা শেষ প্রান্তে এসেছি। এবং এই দেখছেন অবস্থা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। নদীর স্রোত দেখতে পাচ্ছেন, নদীর স্রোত কতটুকু, এবং আমি একদম ওই দেখেন উপরের অংশ, এবং এই অবস্থায়। এবং নদীর স্রোত দেখার জন্য একটু জুম করছি, এখনো হালকা হালকা স্রোত রয়েছে। এই স্রোতের মধ্যে নদী পানি এভাবে পাটের দিকে যাচ্ছে। যাই হোক, অনেকে আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা আপনাদের শেষ পরিস্থিতি কেমন লাগছে বা আপনাদের মতামত জানাবেন। আপনারা আমাদের সাথে রয়েছেন, এবং আমি স্লোলি কথা বলছি, একদম লাউডলি কথা বলছি না, হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। আমি উপরে যাচ্ছি, উপরে গেলে হয়তো আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, সে পর্যন্ত সাথে থাকবেন। এবং আর কিছু পরিবেশ পরিস্থিতি কিভাবে রয়েছে, এবং অন্যান্য জায়গায় পানিটা যে জায়গায় গিয়েছে সেই জায়গাটির অবস্থা জানাবেন। এতে গিয়ে আপনারা সতর্ক থাকতে পারবেন। এই দেখছেন পানিটা কিভাবে নদীর পানি প্রবাহিত হচ্ছে, এই অবস্থা সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই দেখছেন। এবং অনেকে এই জায়গাটি কাজ করছে, আপনারা দেখেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ। শুধু মৌলভীবাজার জেলার নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা, সীমান্তবর্তী জেলাগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। এতে গিয়ে বিভিন্ন এই দেখেন বাঁশঝাড় ছাড়া অন্যান্য যত ধরনের গাছগাছালি রয়েছে, সেই গাছগাছালি মরে যাওয়ার কারণে বা এই নষ্ট হওয়ার কারণে সেগুলো এই এলাকার ক্ষয়ক্ষতি হয়। কারণ অনেক পশুপালন থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান বিঘ্নতা ঘটে, মান কমে যায়, এবং জীবনযাত্রার ব্যাঘাত ঘটে। দেখছেন অনেক ক্ষয়ক্ষতি, এখানে উঠুন দেখা যাচ্ছে। এই যে স্রোতগুলো নিশ্চয়ই আমাদের দুঃখজনক বিষয়, আমাদের জন্য অশুভনীয়। এই জন্য সচেতনতামূলক ভাবে আপনারা যেখানেই থাকেন না কেন, নদী তীরবর্তী যারা রয়েছেন সতর্ক হবেন, এবং যারা দূরবর্তী রয়েছেন এরকম বসত বাড়ি কিভাবে করা যায়, বা ওই জায়গা কতটুকু ঝুঁকির মধ্যে থাকে, বা এই জায়গা কিছু কিছু জায়গাগুলোর মধ্যে এই সরকারি দিক নির্দেশনার মাধ্যমে টেকসই উন্নয়ন করা যায় কিনা, বা সেগুলো দেখার বিষয় রয়েছে। দেখছেন এই স্রোতগুলো এখানে অনেক বড়, এখানে আপনারা দেখছেন, বুঝতে পারছেন, এবং দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, এবং দেখছেন এখানে অনেক ব্যক্তিবর্গ এসেছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য জায়গার চিত্র আমরা আপনাদের ধরাবো, নিশ্চয়ই দেখতে পাবেন। এই পানির স্রোতটা বেশি থাকার কারণে আমার মনে হচ্ছে পানিটা আরো বাড়বে, নিম্ন প্লাবিত অঞ্চলগুলো আর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি সেগুলো সতর্ক থাকবেন। এবং আরো কিছু বিষয় দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। এবং আরো পানি ছিল, এখানে শুকিয়ে গেছে, এই দেখছেন এখানে পানির কত স্রোতে এতটুকু পর্যন্ত ছিল, এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিভাবে স্রোতে এই যে আপনারা দেখছেন, নিশ্চয়ই এগুলো দেখলে বুঝতে পারবেন। এবং আরো কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই অবস্থায় এই যে পানির স্রোত, নিশ্চয়ই এগুলো আপনাদের জন্য খুবই
অনেকের কাছে অবাক লাগতে পারে এগুলো পানির কি ভয়াবহতা, নদীর স্রোত এবং এই দেখছেন মতো অবস্থা আপনারা পানির যে অবস্থা কি এভাবে যদি পানিটা কন্ট্রোল করার যে মহাপরিকল্পনা হাতে নেওয়ার মাধ্যমে সেগুলো যদি রিকভারি করা বা ভবিষ্যতে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে যে ব্যয়গুলো রয়েছে বা ক্ষয়ক্ষতি রয়েছে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় সেগুলোর ব্যবস্থা গ্রহণ করলে নিশ্চয়ই সবার জন্য শুভকর হবে এবং ভালো। নিশ্চয়ই এই যে ছোট্ট বড় একটা এরিয়ার মধ্যে একটু পানি প্রবাহিত হচ্ছে, কি এখানে যে রাস্তাটি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো দেখছেন অনেকটাই দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই পানির যে ভয়াবহতা, এই ভয়াবহতা সম্পর্কে আপনাদের মন্তব্য করবেন এবং আপনার উপজেলায় এরকম যদি হয়ে থাকে বাঁধ ভাঙ্গার কারণে বা বাঁধে শুকিয়ে যাওয়ার কারণে কিভাবে এই প্লাবিত হচ্ছে বা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আপনার সম্পর্কে আপনারা নিশ্চয়ই বলবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু দৃশ্য তুলে দেবো, সাথে রাখবেন। সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। এই বিষয়ে আমরা কথা বলার জন্য লাইভে আসছি এবং কিছু কথা ভয়েস ওভার দিয়ে আমরা ভিডিও লং কন্টেন্টে প্রকাশ করব, অনেক তথ্য জানতে পারবেন। এবং এই যে নীরব পরিস্থিতি পরিবেশ, এইরকম 2-1 দিনের মধ্যে অনেক পরিস্থিতি তৈরি হয়, আবার 2-3 দিন পরে আবার ঠিক হয়ে যায়। যত সুন্দরভাবে সেগুলো হ্যান্ডেল করা যায় তত দ্রুত এগুলো রিকভার করার মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা যায়। এটা একটা ভালো দিক এবং এটা 2-4 দিন আরও বেশি থাকতে পারতো, কিন্তু এর মধ্যে যে এটা কন্ট্রোলে আসছে এটা ভালো দিক। তবে এই পানিটা এক জায়গায় গড়াচ্ছে যাবে, এই পানিটা নিশ্চয়ই কোনো জায়গায় যাবে, যে জায়গায় যাক না কেন সেগুলো যেন এভাবে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা চেষ্টা করব। আমরা এভাবে ফিরছি, সাথে থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে ফেস ট্র্যাকিং অন করে আমরা যাব এবং আমাদের সাথে থাকবেন। কীরকম দেখেছেন এই শেষ পরিস্থিতি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো নিশ্চয়ই আপনাদের শিক্ষণীয় এবং অনেকের জানার আগ্রহ রয়েছে যে আসলে মনু নদী সেই সিলেটের মৌলভীবাজার, তবে পানিটা এখনও স্রোত রয়েছে এবং এই পানিটা অন্য জায়গায় নিশ্চয়ই বরাট রয়েছে, সেখান থেকে যে যাচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে কোন জায়গায় সেগুলো তো অনেক বড় জায়গা থাকার কারণে সেগুলো আসলে বোঝা বেশ কঠিন। এই জন্য এগুলো এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকলেই সেগুলো বোঝার বিষয়। তবে এই জায়গাটিতে এসে বোঝা গেল যে মানুষের খুব নদী তীরবর্তী মানুষের যে মানসিক অবস্থা সেগুলো সবাইকে হয়তো একইভাবে মনে করছেন যে আসলে সবাই একই ধাঁচের মনে করার কারণ হচ্ছে একজন দোষ করলে অন্যজনের উপর প্রভাবিত হচ্ছে। এখানে একজন রাজনীতিবিদ যদি দোষ করেন, এক দলের রাজনীতিবিদ অন্য দলের রাজনীতিবিদের উপরও গিয়ে এই দোষারোপ পড়ছে বা এই চিন্তাভাবনা এরকম। এই জন্য সব কিছুর একটা সমন্বয়ের প্রয়োজন। এখানে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জন্য সকল বিষয়ে পারদর্শী হয়ে ভালো মন্দ বিশ্লেষণ করার মাধ্যমে দোষারোপ করা বা একটা বিষয় জেনে বুঝে একজনকে আক্রমণাত্মক কথা বলার প্রয়োজন রয়েছে। এখন একজন ব্যক্তি কেন দোষ করবে আর অন্যরা বহন করবেন, এগুলো বলছি এই কারণে যে এই যে সামাজিক উন্নয়নমূলক কাজ বা অনেক কিছু করা হয় সেগুলো নিশ্চয়ই একটা কাঠামোর মধ্যে দেশীয় আইনে চলে। এই জন্য আইনে চললেও সেগুলো ঠিক মতো কাজ অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না। যে জায়গায় হচ্ছে না সে জায়গার ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে গিয়ে যে জায়গায় হচ্ছে সেই জায়গায় যারা কাজগুলো করছেন প্রপারলি তারাও দোষের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য তাদের প্রতি বিরক্ত না হয়ে যারা দোষারোপ করছেন বা নিজের ক্ষোভে বা অভিমানে অনেক ব্যক্তিদের এখানে ব্লেম দিচ্ছেন, যাকে বলা হয় অ্যাগ্রেসিভ আচরণ, যেটা এই আক্রমণাত্মক আচরণ করছেন, সেগুলো হয়তো সুদৃষ্টিতে দেখে মানে এগুলো কথায় কান না দিয়ে নিজের গুণটাকে ধরে রেখে কাজ সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ তাদের যে কিছু কিছু নেগেটিভ চিন্তাভাবনা, এই নেগেটিভ চিন্তাভাবনা বা কথাবার্তা এগুলো কারণে যেন
সুন্দর প্ল্যান বাস্তবায়নের বিঘ্নতা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। এগুলো কথা বলছি নদীর তীরবর্তী এবং বন্যা কবলিত এরিয়ার মানুষের ক্ষোভ এবং মন মানসিকতার ভিত্তিতে কিছু দিক নির্দেশনামূলক কথা বলছি। এই কারণে এগুলো ব্যক্তিগত পরামর্শ বা ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। এই কারণে মতামত প্রকাশ করছি যে সবাই আশা করেন যে আমি আমার ভোটাধিকার রয়েছে, আমি এই দেশের জনগণ, নিশ্চয়ই আমি আইন মেনে চলি এবং আমাদের সকল ক্ষমতার কেন্দ্র হচ্ছে জনগণ, সাধারণ মানুষ। এই জন্য সাধারণ মানুষ চিন্তা করেন যে সরকার যারা পরিচালনা করবেন তাদের দায়ভার নিতে হবে। এই জন্য সবাই তো ভালোভাবে, অনেকেই ভালোভাবে দায়িত্ব পালন করেন, কিন্তু যারা ভালোভাবে দায়িত্ব পালন করেন না তাদের কারণে অন্যান্যরা ব্যক্তিরা দোষের মধ্যে পড়ছেন কিনা। এখন সর্বশেষ পরিস্থিতি দেখলেও আসলে অনেক জায়গায় খারাপ অবস্থা রয়েছে। কারণ যখন একটা রোগ হলে রোগের ক্ষতটা পুষিয়ে ওঠা বেশ কঠিন হয়ে যায়। হয়তো এই জায়গায় একটা ভূমিকম্পে যেভাবে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে, একটা অগ্নিকাণ্ড ঘটলে যেভাবে ক্ষয়ক্ষতি হয়, পরবর্তী অগ্নিকাণ্ড নিভে গেলে আসলে ক্ষয়ক্ষতি এগুলো বছরের পর বছর সেগুলো পুষিয়ে ওঠা বেশ কঠিন। এই জন্য এগুলো কথা বলছি এই কারণে। তো এই জন্য এগুলো এই যে পরবর্তী সময় দেখা যায় না, মনে হয় যে এগুলো আসলে শেষ হয়ে গেছে, কিন্তু দিন শেষে ক্ষতির মাত্রাটা চোখে আর পড়ে না। কারণ পানিটা চলে যাওয়ার পরবর্তী সময় তাদের যে আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, শারীরিক মানসিক সকল ক্ষেত্রে কিন্তু এগুলো পুষিয়ে ওঠা বেশ কঠিন এবং আসলে এগুলো দেখা যাবে না, দেখা যায়ও না। কারণ কিছু বিষয় চোখে যা পড়ে হয়তো সেগুলো মনে হয় যে ক্ষয়ক্ষতি, কিন্তু অভ্যন্তরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বা ভবিষ্যতে যেন না হয়, এই ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়, সেগুলো দেখার বিষয় রয়েছে। আমরা অনেকক্ষণ কথা বলছি, এই কারণে হয়তো আমরা সাথে থাকবেন। আমরা একটু সামনের অংশটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা মনু নদীর তীরবর্তী যে জায়গা, উজিরপুরের যে জায়গা, সেই জায়গা অতিক্রম করে আসছি। এই দেখছেন সর্বশেষ পরিস্থিতি। বন্যা নিয়ে বিভিন্ন কথা আপনাদের সাথে শেয়ার করব। বন্যার পরবর্তী সময় কী করণীয়, বন্যার পূর্ববর্তী এবং বন্যা চলাকালীন, এগুলো নিয়ে সবাই জানেন, কিন্তু আর্থিক ক্ষতিটা কিভাবে পুষিয়ে ওঠা যায়, এগুলো কিভাবে প্রপারলি কাজে আসে, সেগুলো দেখার বিষয়। যাই হোক, অনেক বিষয়ে কিছু ক্ষেত্রে হয়তো অনেকে বলতে চান না বা বলার ইচ্ছা থাকলেও বলা যায় না, সেগুলো বুঝে নিতে হয় এবং নিজ জায়গা থেকে বিবেক কাজে লাগিয়ে যদি এগুলো করা যায়, নিশ্চয়ই সবার জন্য শুভকর হবে। এবং আপনারা দেখছেন আমাদের সাথে এই অস্থায়ীভাবে এগুলো তৈরি করা হয়েছে। এবং যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকের উপর খুব রয়েছে আমার মনে হচ্ছে এলাকার বাসিন্দাদের, এই জন্য কিছুটা বিষয় যে তাদের মাধ্যমে কাজে আসছে না। একজনের কারণে অন্যজন যদি দোষারোপ হয়ে থাকেন, এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন না। তবে একজন ব্যক্তি যদি ভালো কাজ করতে না পারেন, অন্য ব্যক্তির উপর যেন সেই দোষটা না বর্তায়, সেদিকে কাজ করার প্রয়োজন রয়েছে। যাই হোক, অনেকক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনু নদীর তীরবর্তী ঠেংরা ইউনিয়ন থেকে সরাসরি কথা বলছি। উজিরপুরের এই বাঙ্গনটি বেশ ভাইরাল, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ব্যক্তি দেখেছেন, কোটির উপরে অনেক ব্যক্তি দেখেছেন, যেখানে সিম্প্যাথি কাজ করছে। বেশ আবেগপ্রবণ সময়ে অনেকেই শেয়ার করেছেন, তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার কারণে সময়মতো ওই বাঙ্গনের পরবর্তী সময় যত দ্রুত ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় সেরকম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই বিষয়টি হ্যান্ডেল করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার পিছনে কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরে কথা বলছি, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখছেন এই বাঙ্গনটি ভাঙ্গার কারণে এই বাঁধটি উজিরপুরের আমার বাম পাশে এলাকাটি একদম থলিয়ে যায়। এখান থেকে পানি এই সব গ্রামের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম পানিতে, বন্যায়, আকস্মিক বন্যা, অস্বাভাবিক বন্যার মাধ্যমে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্যা পরবর্তী সময়ে আমরা দেখতে আসছি। ভিডিওটি হয়তো কিছু সময় লাগবে, কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন। তারপরেও আমরা কথা বলছি, আপনারা আসলে দেখতে পারবেন নিশ্চয়ই। এখানে এই যে বাঁধটি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমরা ওই পারে আর যেতে পারবো না। কারণ এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে আপনারা দেখেছেন যে কতটুকু ক্ষতি হয়েছে রাজনগর উপজেলার, যা মৌলভীবাজার জেলার। আপনারা এদিকে আসলে পিছনের এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর যে অবস্থা, এই পার্টি আরো মজবুত টেকসই করলে আমার মনে হয় পরবর্তী সময় এই কিছু হ্যান্ডেল করতে পারবেন। তারপরে আমরা চতুর্দিকে ঘুরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, দেখছেন। হ্যাঁ, এমত অবস্থায় আপনারা এই চতুর্দিকের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ এই জায়গাটি যে জায়গা বাঁধ ভেঙেছিল, এই জায়গায় অনেকেই লোকেশন না জানার কারণে অনেকেই আসতে পারেননি। ওই ঠেংরা বাজার থেকে যখন উজিরপুরের উদ্দেশ্যে আমরা ওই বাজারে এসেছি, বাজার থেকে এই যে মনু নদীর তীর ঘেঁষে, অর্থাৎ বাজার থেকে হাতের বামে এদিকে পানি যে অতিবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এই স্রোতের থালে থালে আমরা বাম দিকে হাতের ডানে এদিকে আসছি, এবং এই ডান পাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন পানি ওইদিকে যাচ্ছে, নামছে। এবং কতটুকু দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বেশ ঝুঁকিপূর্ণ। তারপরেও আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি। দেখবেন এই সেন্সিটিভ জায়গা, আসলে যে জায়গাটির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই অবস্থায়। এবং আপনারা এদিকে আসলে দেখতে পারবেন এই বাঙ্গনটি একটু দর্শককে দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি বাড়ে তাহলে আপনারা এই বাঙ্গনটি এই জায়গা থেকে, প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। খুব বাতাস দিচ্ছে, বাতাসের মধ্যে আমি আপনাদের আরো কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। এমত অবস্থা, ওই দেখেন বিভিন্ন ধরনের যে এই অবস্থায় ওই জায়গাটি ক্ষত বিক্ষত হয়ে একদম গর্ত হয়ে গেছে, অনেক গভীর হয়েছে, যার কারণে কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখছেন এই অংশটা, অর্থাৎ এই যে কতটুকু জায়গা, অর্থাৎ এই জায়গাটি একদম জায়গার মাটি বিলীন হয়ে গেছে, এদিকে চলে গেছে। তো এই জায়গা থেকে আমি দেখছেন আমি আরো যাচ্ছি নিশ্চয়ই। দর্শক দেখছেন আমি একটু নিচের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। অনেকের হয়তো সর্বশেষ আপডেট জানার আগ্রহ রয়েছে, এই জন্য এদিকে আসলে আরো কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় আমি এই জায়গা থেকে একটু অংশটুকু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এবং আমার পিছনের অংশটি দেখবেন আরো কিছু অংশ। এই অবস্থায় আপনারা এই জায়গাটিতে, এই জায়গার ভাঙ্গনের কারণে পুরো 2026 সালের সেই 8 জুলাই থেকে আজকে 11 জুলাই পর্যন্ত এই অবস্থায় বেহাল দশা। যাই হোক, মোটামুটি সবকিছু কন্ট্রোলে এসেছে। বৃষ্টি পরবর্তী সময় যদি এরকম আরো গঠন না ঘটে সেই প্রত্যাশা জানাচ্ছি। এবং এই পানিটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়েছে, ওই জায়গাগুলো কতটুকু ক্ষতি হচ্ছে বা কিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা সেগুলো ভাবার বিষয়, দেখার বিষয়। কারণ নিশ্চয়ই পানিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার সময় যে এলাকাটি ভাসিয়ে যায়, সেই এলাকাটি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আমি আপনাদের সামনে আরো কিছু দৃশ্য দেখাচ্ছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক দেখছেন এই যে স্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে স্রোতের মানুষ এই যে পানিতে তলিয়ে যাওয়া এলাকা এবং যে গ্রামটির মানুষ যাচ্ছেন, এগুলো দুর্ভোগ পোহাতে হয়, অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তির মধ্যে কি হয়ে থাকে, ওই সময়ে বিভিন্ন ফসলাদি নষ্ট হয়, পাশাপাশি রাস্তাঘাটের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, এবং যাতায়াত ব্যবস্থা সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া যায় না। এই জন্য ওই গত কালকে আমরা লাইভ করেছিলাম, লাইভের মধ্যে বলা হয়েছে যে যখন আকস্মিক বন্যা হয় সেই জায়গাতে অতিরিক্ত বুট দেয়া, নৌকা দেয়া বা আরো কিছু সুযোগ সুবিধা তৈরি করা, এগুলো করতে পারলে নিশ্চয়ই এই এই জায়গাগুলো ক্ষয়ক্ষতি হ্রাস করা যাবে। যেমন এখানে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করতে পারলে যাতায়াত ব্যবস্থা যেন বিঘ্নতা না ঘটে। কারণ কয়েক মাসের মধ্যে দেখছেন এখানে যারা
বসবাস করছেন নিশ্চয়ই নৌকায় অতিক্রম করতে হয়। এই জায়গায় যাওয়া যায় কিন্তু রিস্ক নিয়ে অনেকেই পারাপার করছেন। আমরা আরো ভিতরের দৃশ্য দেখাবো নিশ্চয়ই। এগুলো স্রোত। তো এইগুলো হয় এই কারণে যে রাস্তার যখন একটা নদীর ডান এবং বামে অর্থাৎ মধ্যখানে যখন নদী থাকবে, নদীর পাড় বা যে উঁচু করে যদি এখানে করে না রাখা হয় তাহলে কি কি হয়, আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ওই পানির লোড অতিক্রম হওয়ার কারণে বাঁধ ভেঙে যাওয়ার কারণে এগুলো এক সময় দেখা যায় ওই এলাকা প্লাবিত হয়ে যায়। এই প্লাবিত হওয়ার কারণে মূলত এগুলো হয়ে থাকে। তো এই জায়গায় আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং এর পাশে ওই জায়গায় নিশ্চয়ই আর আপনারা দেখতে পারবেন, এবং আমরা যদি সুযোগ পাই তাহলে আরো কিছু দৃশ্য দেখাবো। এতে গিয়ে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়, বা এগুলো প্রতি বছর অনেকেই বলেন যে আসলে বন্যা হয়, কিন্তু স্থায়ী সমাধানের জন্য নিশ্চয়ই অনেক উপায় রয়েছে। সেই উপায়গুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলো বাস্তবে সেগুলো করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের জন্য উপকারী হবে। এবং যে ক্ষয়ক্ষতি হয় দেখছেন এখানে বিভিন্ন ধরনের মেশিনারি বা গাড়ি থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এগুলোর ক্ষেত্রে কি কি ক্ষতি হয়, যারা যারা ক্ষতিগ্রস্ত হন তারা নিশ্চয়ই এই ক্ষতিগুলো পুষিয়ে ওঠা তাদের জন্য বেশ কঠিন। কারণ একটা এলাকায় যখন একটা প্লাবিত হয়, অস্বাভাবিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলো নিশ্চয়ই অন্যান্য এলাকার মানুষ এই সমস্যার সম্মুখীন হন না। এক্ষেত্রে কি কি সম্মুখীন হন এবং এগুলো পরবর্তী সময় যেন না হয় সেগুলো খেয়াল করার প্রয়োজন রয়েছে। কারণ এই যে পানির স্রোত দেখছেন এগুলো এই উপরের পানিগুলো বেয়ে যাচ্ছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বন্যার পানির স্রোত এখনো রয়েছে। এবং যত প্রকল্প রয়েছে আমার মনে হচ্ছে প্রকল্পগুলো সঠিকভাবে যদি সম্পন্ন করা যায় তাহলে নিশ্চয়ই এই প্রকল্পর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। তো গাড়ি থেকে শুরু করে অন্যান্য বসত বাড়ি বা অন্যান্য যত ধরনের গাছপালা রয়েছে, বা একটা গাছ যখন বড় হয় তখন দেখা যায় 1 বছর পরে ওই গাছটা বড় হওয়ার আগেই আবার মরে যায়, বা পানিবাহিত পানির কারণে নিশ্চয়ই এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়। কারণ সময়ের ব্যবধানে ওই গাছগুলো কিছু কিছু গাছ বড় হয় না। পাখি অঞ্চল বা অন্যান্য যেগুলো বন্যা কবলিত এরিয়া রয়েছে সেগুলোতে কিছু গাছগাছালি জন্মই নেয় না, জন্ম হলেই মরে যায়। সেজন্য এই জায়গাতে অনেক ক্ষেত্রে কিছু কিছু গাছ লাগানোর ইচ্ছা থাকলেও লাগানো যায় না। এই জন্য আপনারা দেখেছেন গত পর্বে আমরা আপনাদের বড়লেখা উপজেলার আগর গাছের কিছু চিত্র তুলে ধরেছি, কিন্তু আগর গাছ সব জায়গায় জন্মে না কেন? নিশ্চয়ই পানির কারণে মরে যায়। তো এরকম কাঁঠাল গাছ থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পারেন, এবং আমরা আরো অনেক কিছু তুলে ধরবো, এগুলো আপনাদের জন্য শুভকর হবে। এই দেখছেন কিভাবে স্রোত, এই স্রোতটা আসলে পানি নামছে। তো আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, নিশ্চয়ই এগুলো আপনাদের এই বিষয়ে আমি এই জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে থাকবেন।